আচ্ছা, কখনো ভেবে দেখেছো কি, আমরা যখন পাহাড়ে উঠি তখন আমাদেরকে তো কাজ করতে হয়, তাই না? এই কাজটা আমরা করে থাকি গ্রেভিটির বিরুদ্ধে, তাই তো। কারণ পৃথিবী আমাদেরকে, আমরা জানি, অভিকর্ষজ বলে নিচের দিকে টানছে, আর আমরা তো উপরের দিকে উঠছি। তাই জন্যে এই কাজটা গ্রেভিটির বিরুদ্ধে হয়ে থাকে। কিন্তু এই কাজটা আসলে কোথায় যায়? শক্তি কি হাওয়ায় মিলিয়ে যায়? না, এটা আসলে আমাদের মধ্যেই জমা হয়। আর সেই সঞ্চিত শক্তিটাকেই আমরা পড়ে থাকি বইয়ের ভাষায় পটেনশিয়াল এনার্জি হিসেবে। এই টার্মটা আশা করি তোমাদের কাছে নতুন না, তোমরা এটা দিয়ে অনেক ম্যাথ, অনেক কিছু সলভও করেছো। আজকে আমাদের উদ্দেশ্য আসলে ম্যাথ সলভ করা না, বরং মহাকর্ষের ক্ষেত্রে এই জমা হওয়া জিনিসটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে, আমরা কিভাবে মেজার করি, এবং এটা সবচেয়ে কনফিউজিং পার্ট, সেটা হচ্ছে এর ভ্যালুটা কীরকম, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আমাদের কাছে এই টার্মটা নতুন মনে হলেও পটেনশিয়াল এনার্জি এইটা কিন্তু নতুন না। পটেনশিয়াল এনার্জি কলস MgH, এই ফর্মুলা ইউজ করে আমরা 9-10 থেকে অনেক বেশি ম্যাথ সলভ করে এসেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এইচটা আমরা কোথা থেকে মাপছি? উত্তর হচ্ছে গ্রাউন্ড থেকে, তাই তো নাকি? কিন্তু এই গ্রাউন্ডটা আসলে কোন গ্রাউন্ড? এটা কি তোমার বাড়ির গ্রাউন্ড, বা ঢাকা শহরের গ্রাউন্ড, নাকি সমুদ্রের তলদেশ? সমস্যাটা হচ্ছে এই পটেনশিয়াল এনার্জি সমান সমান MgH কাজ করে যখন এই এইচের ভ্যালুটা আর থেকে অনেক ছোট হয়, বা সহজ ভাষায় বলা যায় যখন পৃথিবীর কাছাকাছি থাকে। কেন? কারণ যখন পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকি তখন জি এর মানটা আমরা মোটামুটি কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এখন এই মোটামুটি কনস্ট্যান্ট ধরে নিতে পারি কথার অর্থ কী? এর অর্থ হচ্ছে আমরা তো জানি জি এর সাথে এইচ এর সম্পর্কটা, তার মানে এইচ যদি বাড়তে থাকে জি তো কমবে। কিন্তু যখন এইচ এর মান আর থেকে খুবই ছোট হয় তখন জি এর মানের তেমন একটা পরিবর্তন হয় না। তাই জন্যে আমরা জিকে তখন কনস্ট্যান্ট ধরে নিতে পারি। কিন্তু যখন আমরা মহাকাশে চলে যাব কিংবা পৃথিবী থেকে অনেক বাইরে চলে যাব, এমন যখন হবে যে এইচ এর মানটা আর থেকে বড় হয়ে গেল, কিংবা এইচ এর মানটা আর থেকে খুবই কম পরিমাণ ছোট, কিংবা এইচ এর মানটা আর এর প্রায় সমান, এরকম হয়ে গেলে তখন আমরা কি করতে পারি? তখন আমাদের রেফারেন্স পয়েন্টটা কি হবে? ফিজিসিস্টগণ আসলে এই ব্যাপারে ডিসিশন নিয়েছে যে ওই ক্ষেত্রে রেফারেন্স পয়েন্টটা হবে অসীম দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে অসীম দূরত্বকে এই রেফারেন্স পয়েন্ট নেওয়ার কারণ কি? এর কারণ খুব স্বাভাবিক। অসীম দূরত্বে গ্র্যাভিটির মান আসলে শূন্য, এটা তো আমরা জানি, তাই না? তো যেহেতু অসীম দূরত্বে গ্র্যাভিটি জিরো, তাহলে সেখানে এনার্জি জিরো ধরে নেওয়াটা সবচেয়ে ক্লিন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের মান পজিটিভ নাকি নেগেটিভ, আর সেটা আমরা কিভাবে ডিটারমিন করতে পারি? সেটা বোঝার জন্য আমরা একটা অ্যানালজি নিতে পারি। মনে করো এইটা হচ্ছে মূলবিন্দু, যেখানে আমাদের পৃথিবীটার অবস্থান, বা পৃথিবীর সারফেস যেখানে আমরা বসবাস করি। তার থেকে একটা স্ট্রেট লাইন আমরা টেনে নিলাম, এটার যে লাস্ট প্রান্ত এটাকে আমরা অসীম দূরত্ব চিন্তা করে নিচ্ছি। এইখানে একটা এম ভরের বস্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে এই এম ভরের বস্তু যদি পৃথিবীর দিকে সরে আসে, মনে করো এতটুকু দূরত্ব আসলো, যার ডিস্টেন্স মূলবিন্দু থেকে আর পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে এই বস্তুকে কি কোনো কাজ করতে হবে, বা তোমাকে কি কোনো কাজ করতে হবে তুমি যদি বস্তুটাকে পৃথিবীর দিকে আনতে চাও? উত্তর হচ্ছে না, তোমাকে কিন্তু কোনো কাজ করতে হবে না, কারণ পৃথিবী বস্তুটাকে নিজের দিকে পুল করবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমাকে তো কোনো কাজ করতে হইল না। তুমি যখন এই পয়েন্টে ছিলে তখন তোমার এনার্জি ছিল জিরো, বা বস্তুটার এনার্জি, এই এমভরের বস্তুর এনার্জি ছিল জিরো। যখন এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসছি তখন তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না, কিন্তু সে তো এনার্জি পাচ্ছে, তাই না? তাহলে সেই এনার্জিটা দিচ্ছে কে? সেটা আসলে সিস্টেমটা থেকে এনার্জিটা দিচ্ছে, তাই তো। তার মানে এই ক্ষেত্রে সিস্টেম এনার্জি যেহেতু দিচ্ছে, তাহলে সিস্টেমের এনার্জি কি কমে যাবে না? তো তাহলে জিরো থেকে যদি এনার্জি কমে, জিরো থেকে কমে সেটা কোন দিকে যেতে পারে? সেটা নেগেটিভে যেতে পারে, তাই তো। মূলত এই জন্যেই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের যে মান সেটা নেগেটিভ হয়ে থাকে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। নেগেটিভ মানে সিস্টেম এনার্জি হারিয়েছে ইনফিনিটির তুলনায়। যখন ইনফিনিটিতে ছিল তখন সিস্টেমের এনার্জি যা ছিল, যখন এই আর দূরত্বে আসছে তখন সিস্টেম তার এনার্জিটা হারাইছে। এই নেগেটিভ চিহ্নটা দিয়ে মূলত সিস্টেমের এই এনার্জিটা হারানোকেই বোঝায়। অর্থাৎ এই বস্তুটা এখন বাউন্ড হয়ে গিয়েছে, এখন সে চাইলেও বাইরে চলে যেতে পারবে না, কারণ সে সিস্টেম থেকে এনার্জি নিয়ে সিস্টেমের মধ্যে এখন বাউন্ডেড। এইবার আমরা একটু ফর্মুলার দিকে যাই। বইয়ের মধ্যে তোমরা দেখে থাকবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের জন্য ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করে এই ফর্মুলাটা দেওয়া আছে, যার মধ্যে এই নেগেটিভ চিহ্নটা কেন আসে সেটা আমরা থিওরিটিক্যালি তো বুঝতে পারছি, কিন্তু ম্যাথমেটিক্যালি কীভাবে ডিরাইভ করা যায় এখন সেটা আমরা দেখব। মূলত এই ফর্মুলাটা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকেই ডিরাইভ করা যায়। আমরা এতদিনে জানি যে কাজ ডব্লিউ সমান সমান বল আর সরণ বা ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট থেকেই আনা যায়,
তাই না? কিন্তু এই জায়গাতে যদি একটু তুমি লক্ষ্য করো তাহলে দেখবে ডিসপ্লেসমেন্টের সাথে সাথে এই আর এর ভ্যালুটা যখন চেঞ্জ হয় তখন এই এফ এর ভ্যালুটাও চেঞ্জ হবে। তার মানে এখানে আমরা যেই ডব্লিউটা পাবো, অর্থাৎ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করতে গেলে কিংবা গ্র্যাভিটির ক্ষেত্রে যেই কাজটা হয়ে থাকে সেটা একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাই না? এখন এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কিভাবে বের করতে পারি? এর জন্য ম্যাথমেটিক্যাল একটা টুল আছে, সেটাকে বলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন থেকে আমরা আসলে কি করব? আমরা খুবই ক্ষুদ্র পরিমাণ সরণের জন্যে কতটুকু কাজ হচ্ছে প্রত্যেকটা এভাবে বের করে করে আসলে সাম করে দিই একসাথে। ইন্টিগ্রেশনের ধারণাটা তো এইটাই, তাই না? যাদের ইন্টিগ্রেশনের ধারণা এখন নেই তারা ইন্টিগ্রেশন পড়বা ম্যাথে, তখন আশা করি এটা তোমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো সেই ধারণাটা হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ কাজ আমরা কিভাবে পেয়ে থাকতে পারি, সেটা আমরা পেয়ে থাকতে পারি খুবই ক্ষুদ্র পরিমাণ সরণের জন্যে। এখন এই দুইটা ডট প্রোডাক্টের মধ্যে আমরা যদি এটাকে ভ্যালুতে কনভার্ট করতে চাই তাহলে এফ ডি আর ওদের মাঝখানের যেই কোণ কস থেটা এটা আনতে পারি, তাই না? একটু আগে আমরা কিন্তু দেখে আসছি গ্র্যাভিটেশনাল পুল এই দিকে ছিল এবং সরণ দুইটার দিকই সেম, তাই তো? অর্থাৎ আর এর দিক আর এফ এর দিক দুইটাই একই। দুইটা যদি একই দিকে হয় তাহলে এই থেটাটা সমান সমান 0 ডিগ্রি। আর এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করার চেষ্টা করি তাহলে এই ডব্লিউটা সমান সমান পাবো হচ্ছে নেগেটিভ জি ক্যাপিটাল এম ছোট এম বাই আর। এটা আসলে কিভাবে আসলো? যারা ইন্টিগ্রেশন করে ফেলছো তারা খুব সহজেই এটা বুঝতে পারার কথা যে আমরা যদি 0 থেকে ডব্লিউর মধ্যে এই ডি ডব্লিউকে ইন্টিগ্রাল করি আর একইভাবে এই পাশে আমরা যেহেতু ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে আনতে চাচ্ছিলাম এর মধ্যে এই এফ ডি আর এর ইন্টিগ্রেশন করে দিই। এখন এফটা তো আর এর একটা ফাংশন, তাই না? যেটা আমরা জানি জি এম এম বাই আর স্কোয়ার্ড ডি আর। আর এখানে এই লোয়ার লিমিট আর আপার লিমিটটা আমরা বসায় দিব। এবার এখানে এই জি এম ছোট এম এরা সবাই তো কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন এই কনস্ট্যান্টগুলোকে আমরা যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে এখানে আমরা যদি এবার ইন্টিগ্রাল বের করার চেষ্টা করি এই ইনফাইনাইট থেকে আর এর মধ্যে 1/r স্কোয়ার্ড ডি আর, তাহলে এবার এখান থেকে খুব সহজেই আমরা ইন্টিগ্রালের ভ্যালুটা পেয়ে যাব। আর সেখানে লিমিটের মানটাও যদি বসায় দিই তাহলে ফাইনালি এরকম একটা জিনিস পাবো। এবার এখানে আমরা যেই ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, বা এটাকে আমরা বলতে পারি যে বিভব শক্তির মান। এটা কিন্তু বিভব পাইনি, এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। আমরা শুধু বিভব শক্তি বললাম কিন্তু ভালো হয় এটাকে মহাকর্ষীয় বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বললেই। এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে এম ভরের জন্য। এখন যদি আমরা এটাকে একক ভরের জন্য বা ইউনিট ম্যাজের জন্য কনসিডার করতে চাই, তো ইউনিট ম্যাজের জন্য নিতে চাইলে এই মহাকর্ষীয় বিভব শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আর এইটাকে ইউনিট ম্যাজের জন্য প্রকাশ করতে চাইলে যেই এম ভরের বস্তুকে আমরা মহাকর্ষীয় বিভবের জন্য ক্যালকুলেট করছিলাম, মানে অসীম দূরত্ব থেকে আনছিলাম, সেই এম দ্বারা ভাগ করে দিলেই আমরা মূলত এই মহাকর্ষীয় বিভবটা পেয়ে যাব। আর সেই বিভবের মানটা কত হবে? সেটাই হবে নেগেটিভ জি এম বাই আর। আমাদের কাঙ্ক্ষিত সেই ফর্মুলার ডিরাইভেশনটা আমরা দেখলাম যে কীভাবে আমরা এই ফর্মুলাটা পেয়ে থাকতে পারি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এই ফর্মুলা ডিরাইভেশনটা বুঝে থাকো তাহলে আশা করি এটা কখনোই ভুলবে না। কিন্তু এইখান থেকে একটা কনফিউজিং পার্ট আছে, সেটা হচ্ছে আর এর মান বাড়লে বা কমলে ভি এর ভ্যালু কেমনভাবে চেঞ্জ হবে সেটা আমরা কিভাবে ডিটারমিন করতে পারি। যারা ম্যাথমেটিক্যালি একটু শার্প তারা হয়তো বা দেখেই বুঝতে পারো, কিন্তু এটা বোঝার একটা ইউনিভার্সাল ওয়ে আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাই এখন আমরা এই ইকুয়েশনটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাব। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগের ওয়ে হচ্ছে কোনো একটা ফাংশনকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, যেন আমরা বুঝতে পারি এটার গ্রাফটা দেখতে কেমন হবে। তো এই ফাংশনের মধ্যে এখানে ভি এইটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো? এই ভিটা আর এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? আমাদের আর এইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই একে আমরা এক্স এর মতো করে কনসিডার করব। এই ভি এইটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই জন্য এইটাকে আমরা ওয়াই এর মতো কনসিডার করব। আর এখানে যেই জি এবং এম আছে এরা তো কনস্ট্যান্ট, তাই এদেরকে আমরা একটা কমন কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে পারি, সেটাকে আমরা নিব কে। তাহলে এখন আমাদের এই রিফর্মড ইকুয়েশনটা দেখতে কেমন হবে? সেটা হবে ওয়াই সমান সমান নেগেটিভ কে বাই এক্স।
অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই প্লাস কে ইকুয়ালস 0। এখন এইটা দেখে অনেকের মনে হইতে পারে যে এটা থেকে তো আসলে কিছুই বোঝা যাচ্ছে না গ্রাফের শেপ কেমন হবে। আসলে বোঝা যাবে, তোমরা যখন ম্যাথের মধ্যে কনিক্স পড়বে চ্যাপ্টার 6 সেকেন্ড পেপারে, সেইখানে কনিক্সের মধ্যে কনিক্সের জেনারেল ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম যে এ এক্স স্কোয়ার্ড প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার্ড প্লাস কে ইকুয়ালস 0। এইটা একটা কনিক্সের জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে কনিকের শেপটা বৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে তা বোঝা যায়। সেটা বোঝার জন্যে এইখানেও একটা ডিসক্রিমিনেন্ট আছে। সেই ডিসক্রিমিনেন্টের ভ্যালু তোমরা যেরকম পড়ে আসছিলে ওই রকমই বি স্কোয়ার্ড মাইনাস 4ac, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য পড়েছি। এইবার আমরা দেখব এই ভ্যালুটা কি গ্রেটার দেন 0 অর লেস দেন 0 অর ইকুয়ালস 0 কেমন হয়। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা যেই ইকুয়েশনটার মধ্যে থেকে এই ডিসক্রিমিনেন্টটা বের করলাম তার গ্রাফটা হবে হাইপারবোলিক বা অধিবৃত্তাকার। এখন আমরা এই জেনারেল ইকুয়েশনের সাথে আমাদের ইকুয়েশনটার সহগ সমীকৃত করে দেখি। যদি সহগ সমীকৃত করি আমাদের ইকুয়েশনের সাথে, তাহলে আমরা দেখব এ সমান সমান আসছে 0, বি সমান সমান আমরা পেয়ে থাকবো 1, আর সি সমান সমান আমরা পাবো 0। তাহলে এখন যদি আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা বের করি 1 স্কোয়ার্ড মাইনাস 4 ইন্টু 0 ইন্টু 0 হুইচ ইজ ইকুয়ালস 1 অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার দেন 0। যেহেতু এটা গ্রেটার দেন 0, তার মানে আমাদের যেই ডিসক্রিমিনেন্ট সেটা 0 থেকে বড়, অর্থাৎ আমাদের গ্রাফটা হবে অধিবৃত্তাকার। তাই তো এখন আমরা এই গ্রাফটা একটু প্লট করি অধিবৃত্তের মতো করে। এটা তোমরা চাইলে ড্যাসমসেও প্লট করতে পারো, তাহলে সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন পাবে। আমরা দুই দিকেই নিলাম। এখন এখানে একটা কথা আছে যে এই আর এই দিক বরাবর আমরা ভি নিব। এখন এই গ্রাফটা আসলে কোন দিক বরাবর যাবে সেইটা আমরা কিভাবে জানব? এটার জন্য অনেকগুলো ওয়ে আছে। সবচেয়ে নেইভ অ্যাপ্রোচ হচ্ছে তোমরা পয়েন্ট নিয়ে নিয়ে বসিয়ে বসিয়ে দেখতে পারো। তাছাড়াও আর অনেকগুলো ওয়েও আছে, একটু ইনটিউশন খাটালেই বোঝা যায়। দেখো এতক্ষণ আমরা যা দেখলাম ভি এর ভ্যালু তো পজিটিভ না, আবার আর এর ভ্যালু এটা কি নেগেটিভ হইতে পারে? তার মানে আমাদের গ্রাফ কখনোই এই প্লট বরাবর যাবে না। তাই তো আবার যেহেতু আর এর ভ্যালু নেগেটিভ হবে না, তাহলে কখনো এই কোয়াড্রেন্টেও যাবে না। অর্থাৎ আমাদের ইকুয়েশনটা সবসময় এই কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে, তাই না? এখন আমরা একটু এইটার ভ্যালু বসিয়ে বসিয়ে দেখি। আর এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে ভি এর ভ্যালু কেমন পাবো? যখন এই ইকুয়েশনটার মধ্যে আর এর ভ্যালুটা 0 বসাবে তখন ভি সমান সমান আসবে নেগেটিভ ইনফিনিটি। তাই তো যখন আর সমান সমান 0। আবার আর সমান সমান যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ভি সমান সমান কত আসবে? 0। অর্থাৎ আমাদের এই গ্রাফটা এই দিক থেকে এই দিকে যাবে, যেটা মনে হবে নেগেটিভ দিক থেকে ইনফিনিটিকে টাচ করে করে যাচ্ছে, কিন্তু কখনোই করবে না, কারণ আমরা তো কখনোই পৌঁছাতে পারবো না। আর এর ভ্যালুর জন্য কখনোই আমরা ইনফিনিটিতে পৌঁছাইতে তো পারি না। আমরা মনে করে নেব যে যদি পৌঁছাইতে পারি তাহলে ভি এর ভ্যালু 0কে টাচ করতে পারবে। এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইখান থেকে তুমি খুব সহজেই আর এর মান যদি বাড়ে তাহলে ভি এর মান কি হচ্ছে বুঝতে পারো। দেখো এইদিকে যখন যাচ্ছ আর এর মান তো বাড়ছে, তাই না? আর এর মান যত বাড়ছে ভি এর মান নেগেটিভ দিক থেকে কি উপরের দিকে উঠছে? এখন এই প্রশ্নের উত্তর তো তোমরা ক্লাস 6-7 থেকেই জানো যে -7 ইজ অলওয়েজ গ্রেটার দেন -9। তাহলে এইখানে যত বেশি পরিমাণ আর এর মান বাড়ছে ভি এর মান নেগেটিভ থেকে উপরের দিকে উঠছে, অর্থাৎ ভি এর মানও বাড়ছে। তাই তো তাহলে এখন এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে যখন আর এর মান বাড়বে তখন গ্রেভিটেশনাল পটেনশিয়াল ভি এর ভ্যালু বাড়ে, আবার যখন আর এর মান কমে তখন গ্রেভিটেশনাল পটেনশিয়াল ভি এর মান কমে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এতক্ষণে আমরা যে দুইটা কনসেপ্ট সম্পর্কে জানতে পারলাম, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কোথায় কোথায় কীভাবে আমরা ইউজ করতে পারি, তাছাড়াও ফিজিক্সের প্রবলেম সলভিংয়ে কীভাবে এই দুইটা কনসেপ্ট আমাদের হেল্প করতে পারে, আমরা এইটা দেখব। কিন্তু দেখার আগে এই দুইটার মধ্যে যেন কোনো রকম কনফিউশন না হয়, তাই জন্য আমরা জাস্ট আরেকবার দেখে নিই। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এইটা ক্যালকুলেট করা হয় প্রতি ইউনিট মেজের জন্য, অর্থাৎ যেখানেই আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইউজ করব সেখানেই প্রতি ইউনিট মেজের জন্য আসলে কতটুকু এনার্জি প্রয়োজন সেই জায়গাটাতে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইউজ করে থাকি। আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইউজ করা হয় এম পরিমাণ মেজের জন্য, অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট ভর
দেয়া থাকবে সেই ভরের জন্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তাছাড়াও গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হচ্ছে এম ম্যাস কোনো একটা জায়গাতে রাখার ফলে যেই গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে সেই ফিল্ডের বৈশিষ্ট্য। আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে দুইটা ম্যাস এম আর এই ক্যাপিটাল এম, এই দুইটা ম্যাজের জন্য সৃষ্ট সিস্টেমের বৈশিষ্ট্য। তার মানে এইটাকে আমরা নিব ফিল্ডের বৈশিষ্ট্য হিসেবে, আর এইটা হচ্ছে এই দুইটা ম্যাজের জন্য যেই সিস্টেম ক্রিয়েট হবে সেই সিস্টেমটার জন্য তার বৈশিষ্ট্য। তাছাড়াও এদের ইউনিট কিভাবে বের করা যায়? ইউনিট বের করার জন্য আসলে এইখানে মৌলিক রাশিগুলো যেহেতু তুমি চিনতে পারবা, তাহলে ইউনিটটা খুব সহজেই বের করা যাবে। প্রতি ইউনিটের জন্য এনার্জি, তার মানে এনার্জির জন্য হচ্ছে ইউনিট জুল, আর প্রতি ইউনিট তার মানে জুল পার কেজি। আর এইটা তো এনার্জি, তাহলে এটা খুব সহজেই জুল হিসেবেই ইউজ করা যাবে। এই কনসেপ্টের একটা গুরুত্বপূর্ণ ইউজ কেস হচ্ছে আমরা এইখান থেকে অ্যাসক্যাপ ভ্যালোসিটি বের করতে পারি। অ্যাসক্যাপ ভ্যালোসিটি এটা পরীক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, তাছাড়াও আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসক্যাপ ভ্যালোসিটি বা মুক্তিবেগ বলতে আসলে কী বোঝায়? এটা বলতে আসলে বোঝায় কোনো একটা বস্তু যেই অবস্থানে রয়েছে সেখান থেকে তাকে তুমি কত বেগ দিলে বা কত বেগে ছুঁড়ে মারলে সে পৃথিবীতে আর ফেরত আসবে না, মহাকর্ষীয় যে ফিল্ড তৈরি হয়েছিল সেই ফিল্ডের বাইরে চলে যাবে। এইটা আমরা আসলে কীভাবে বের করতে পারি? এটা যদি তুমি একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। অর্থাৎ আমাদেরকে কোনো একটা বস্তুর কিনেটিক এনার্জি কতটুকু অর্জন করা লাগবে, অর্জন করতে হবে হচ্ছে সে যেই অবস্থানে রয়েছে সেখানের চেয়ে বড় বা সমান পরিমাণ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সমান মান, তাই না? সেই মানের আমরা যদি মানটা অর্জন করতে পারি, তাহলে আমরা এইখান থেকে তাকে কত বেগে ছুঁড়ে মারলে সে আর পৃথিবীতে ফেরত আসবে না, কিংবা যেই জায়গা থেকে ছুঁড়ে মারছি সেখানে ফেরত আসবে না, সেটা বের করতে পারবো। তাই তো কাইনেটিক এনার্জির এই মানটা আসলে কত আমরা সেটা তো জানি, ½ mv²। আমরা যেই বস্তুকে ছুঁড়ে মারতে চাই তার ভর যত বেগ অর্জন করতে চাই, অ্যাসক্যাপ ভ্যালোসিটিকে এখানে ভি আর সাবস্ক্রিপ্ট করে ই আকারে লিখে v², এইটাকে কমপক্ষে হইতে হবে কার সমান? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সমান। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির মান তো আমরা জানি, যেই অবস্থানে রয়েছে সেইখানের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আর তার সাথে যেই ভরটা আমরা নিতে চাই সেই ভরটা গুণ করে দিব, তাই তো? যেহেতু আমরা এখানে শুধু মান কনসিডার করছি, তাই জন্য আর নেগেটিভ চিহ্নটা দিতে হবে না। এখন এই আর এর পালা, এই আর কীভাবে কনসিডার করব? আমরা যদি এরকম চিন্তা করি যে বস্তুটা পৃথিবীর সারফেসে রয়েছে, তাহলে বস্তু এই পৃথিবীর সারফেসে থাকলে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির মান কত? পৃথিবীর সেন্টার থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর এর সমান। তাহলে এই ছোট আর এর মান হবে পৃথিবীর রেডিয়াস দ্বারা আমরা রিপ্লেস করে দিলেই পেয়ে যাব, তাই তো? তাহলে এইটা যদি আমরা রিপ্লেস করে দিই আর এম কেটে দিই, তাহলে পৃথিবীর এই পৃষ্ঠ থেকে কোনো বস্তু বা আমরা যে এম ভরের বস্তুটাকে নিচ্ছি তাকে কত বেগে উপরের দিকে ছুঁড়ে মারলে আর পৃথিবীতে ফেরত আসবে না সেটা বের করতে পারবো, তাই না? আমরা এখানে যদি একটু ক্যালকুলেট করি তাহলে এই ভিই এর জন্যে মানটা পাবো √2gm/r, এটা। আর জেনারেলাইজড ফর্মুলা যদি আমরা বের করতে চাই তাহলে এই অ্যাসক্যাপ ভ্যালোসিটি সমান সমান হবে √2gm/ছোট আর। ছোট আরটা দ্বারা বোঝাবে পৃথিবী থেকে যদি আমরা নিই তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, অথবা যেই জায়গা থেকে এই এমটা যার সাপেক্ষে মহাকর্ষীয় ফিল্ডটা তৈরি হচ্ছে তার কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব কতটুকু, সেটাই হবে এই আর এর মান। আর পৃথিবীর জন্য যেহেতু আমরা রেডিয়াসটা জানি, এখান থেকে এই মানটা খুব সহজেই তুমি বের করতে পারবে, সেটা আসবে 11.2 কিলোমিটার/সেকেন্ড। অর্থাৎ এই ব্যাগে তুমি যদি কাউকে ছুঁড়ে মারো বা কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারো, তাহলে সে আর পৃথিবীতে ফেরত আসবে না। আশা করি এইখানে যতগুলা কনফিউজিং পার্ট ছিল, ছোট আর এর মান কিংবা কখন আমরা আর দ্বারা রিপ্লেস করব, বা অ্যাসক্যাপ ভ্যালোসিটি পাওয়ার জন্য কিভাবে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা ইউজ করতে পারি, সবগুলা জিনিসই বুঝতে পারছো। এইটা হচ্ছে একটা ইউজ কেস। তাছাড়াও আরেকটা ইউজ কেস আমরা এখান থেকে বের করতে পারি। এরকম অনেক ইউজ কেস বের করা যায়, তোমরা যখন বইয়ের প্রবলেম সলভ করতে যাবে তখন এরকম অনেকগুলো রিলেট করতে পারবে। তার আরেকটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটের ব্যাগ কিংবা স্যাটেলাইট যে অবস্থানে আছে সেখানে তার টোটাল এনার্জিটা আমরা কীভাবে বের করতে পারি? টোটাল এনার্জিটা সমান সমান আমরা তো জানি পটেনশিয়াল এনার্জি যোগ তার কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি জানার জন্য আমাদের কি জানা লাগবে? স্যাটেলাইটের ভর আর তার অবস্থান, অর্থাৎ এই ছোট আর এর মানটা যদি আমরা বের করতে পারি, আর কাইনেটিক এনার্জির জন্য স্যাটেলাইটটা কত বেগে ঘুরছে সেটা জানলেই হচ্ছে, তাই না? সবসময় কি আসলে বেগের মান সরাসরি আমাদের জানা লাগবে? তা কিন্তু না।
এই ব্যাগের জন্যেও আমরা কিন্তু একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটাল GM/r, অর্থাৎ তার বা স্যাটেলাইটের যে অবস্থান, সে যাকে কেন্দ্র করে ঘুরছে সেইটাই হবে ক্যাপিটাল M এর ভর, অর্থাৎ যার জন্য মহাকর্ষীয় ফিল্ড তৈরি হচ্ছে। সেটা হয়তো আজকে আমরা দেখিনি, কিন্তু সেটা নিয়েও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাতে পারো, তাহলে আমরা সেটা নিয়েও একটু আলোচনা করতে পারি। যাই হোক, তাহলে এই জায়গা থেকে আমরা অরবিটিং এনার্জি কিংবা স্যাটেলাইটের জন্য তার অরবিটিং এনার্জি যদি জানা থাকে, তাহলে তার ব্যাগ কিংবা সে কোন অবস্থানে আছে সেটাও আমরা বের করতে পারবো, তাই না? এই হচ্ছে আমাদের এই কনসেপ্টের ইউজ কেসগুলো। তাছাড়াও আরও অনেকগুলো ইউজ কেস সম্পর্কে তোমরা জানতে পারবে যখন তোমরা বইয়ের সবগুলো প্রবলেম সলভ করতে পারবে, এবং সলভ করার টাইমে তুমি যে কনসেপ্টটা জানতে পারলে সেটা ইউজ করার পাশাপাশি সেটা কিভাবে ইউজ করতে হবে সেটা বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিসকাশনটা করলাম বা যে কনসেপ্টগুলো সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করলাম, সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি, এখন আমরা সেই জিনিসটা দেখব। যে প্রবলেমটা নিয়ে আমি বলবো সেটা হয়তো অনেকে শুনে থাকতে পারো, আর তার জেনারেল কেস যেটা সেটা সবাই সলভ করেছো। প্রবলেমটা হচ্ছে, মনে করো M ভরের কোনো বস্তুকে তুমি কোনো একটা স্থান থেকে V বেগে উপরের দিকে যদি ছুঁড়ে মারো, তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে, তার H ম্যাক্সিমামের ভ্যালুটা কত হবে। তোমরা হয়তো বা এটা শুনেই বলে দিতে পারো যে V²/2g, কিন্তু আজকের ক্লাসের আলোচনা শুরুর পার্টটায় যদি তুমি একটু মনে করার চেষ্টা করো, যে আমরা বলেছিলাম g এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তখন এইগুলো আমরা ইউজ করতে পারবো। আর g এর ভ্যালু কখন কনস্ট্যান্ট? যখন h এর মানটা r এর খুব কাছাকাছি হয়। কিন্তু g যদি কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ h এর মানের জন্য g এর মান যদি চেঞ্জ হইতে থাকে, তখন তো আর আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, তাই না? তখন তাহলে আমরা কিভাবে এই H ম্যাক্সিমামটা খুঁজে বের করব? তাহলে আমাদের এখন যে প্রবলেমটা, সেই প্রবলেমের মেইন কনস্ট্রেইন আসলে কি? কনস্ট্রেইন হচ্ছে, এইবার প্রবলেমে বলেই দেয়া আছে যে জিটা কনস্ট্যান্ট না। সো জি যেহেতু কনস্ট্যান্ট না, তাহলে আমরা আমাদের জানা ফর্মুলাটা ইউজ করতে পারবো না। কিন্তু তোমরা যদি বুঝে থাকো আজকের কনসেপ্টগুলো, তাহলে কিন্তু এটা পারার উচিত। দেখো তো, ফিজিক্সের যে কোনো প্রবলেম সলভ করার আগে তোমরা চেষ্টা করবা সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বানাতে, তাহলে প্রবলেম সলভ করতে অনেক ইজি হবে। যেমন মনে করো আমরা মনে করি বস্তুটা পৃথিবীর সারফেসে আছে, এই জায়গাতে বস্তুটা আছে। এবার এটাকে আমরা এখান থেকে আপওয়ার্ডে ছুঁড়ে মারতে চাই V বেগে। এখন আমরা মনে করি সে এতটুকু ডিস্টেন্সে আসলো, সারফেস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে H, যেটাই আমরা বের করতে চাই। এখন সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলে কাইনেটিক এনার্জি কত হয়ে যায়? 0, তাই না? কাইনেটিক এনার্জি যদি 0 না হইতো, তাহলে কি সে এখানে থামতো না তো, তাহলে সে আরও উপরের দিকে উঠতো। তাই জন্য আমরা ধরে নিই যে সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি 0, অর্থাৎ তার মধ্যে আর কোনো ব্যাগ থাকবে না, থাকলে সে উপরে উঠত। তাহলে যেহেতু কাইনেটিক এনার্জি 0, তাহলে এইখানের টোটাল এনার্জিটা কত? এই জায়গার টোটাল এনার্জির পুরাটাই কি তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সমান হবে না? এখন দেখো তো, পৃথিবীর সেন্টার থেকে তুমি জানো সারফেসের ডিস্টেন্স r, মানে পৃথিবীর রেডিয়াসের সমান। তাহলে এই জায়গা থেকে তুমি বস্তুটার ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রেও তো ডিস্টেন্স জানো, r+h। যেহেতু তুমি তার অবস্থানটা জানো, তাহলে এই অবস্থানে তার পটেনশিয়াল এনার্জি কত সেটাও জানো। যেহেতু তুমি তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জানো এবং r+h উচ্চতায় ওইটাই তার টোটাল এনার্জি, তাহলে তুমি আসলে ওই অবস্থানের টোটাল এনার্জিটাই জানো, তাই তো? আর সেই টোটাল এনার্জিটা হবে হচ্ছে GM/r+h, এতটুকু হচ্ছে ওই অবস্থানে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আর M মেজের জন্য বের করতে চাই, তাহলে M, তাই তো? তাহলে এইটাই হচ্ছে H ম্যাক্সিমামের জন্যে তার টোটাল এনার্জি। যেহেতু H ম্যাক্সিমামের জন্য তুমি তার টোটাল এনার্জিটা জানো, তাহলে এনার্জি কনজারভেশন যদি তুমি ইউজ করতে চাও, আর পৃথিবীর সারফেসে থাকতে তার টোটাল এনার্জি কত ছিল? আসলে তার একটা পটেনশিয়াল এনার্জি ছিল, প্লাস তুমি যেই ব্যাগে ছুঁড়ে মেরেছো তার জন্য একটা কাইনেটিক এনার্জি ছিল, এটাই তো তার টোটাল এনার্জিটা। তো অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন এই দুইটা এনার্জি সমান হওয়া উচিত। তাহলে পটেনশিয়াল এনার্জিটা কত পৃথিবীর সারফেসে সেটাও জানো, সেটা হবে হচ্ছে GM/r, আর M মেজের জন্যে এখানে তুমি M দিয়ে গুণ করে দিচ্ছ, প্লাস যত বেগে ছুঁড়ে মারছো ½ mv²। এটাই কি সারফেসে টোটাল এনার্জি, তাই না? তাহলে এই সারফেসের টোটাল এনার্জি আর H ম্যাক্সিমামের টোটাল এনার্জি তো সমান। এই দুটা ইকুয়েশনকে এখন যদি তুমি এক লাইনে নিয়ে আসো, তাহলে খুব সহজেই তুমি এইখান থেকে H এর মানটা বের করে ফেলতে পারবে তো, তাই না? এটা কিন্তু খুব ইজি একটা ক্যালকুলেশন, তাই আমি এই পুরা ক্যালকুলেশনটা দেখাবো না, এইটা তোমরা সলভ করে নিও।
বাট মেইন কথা হচ্ছে এইখান থেকে তুমি প্রবলেম স্টেটমেন্ট মানে আমি কি বোঝাতে চাচ্ছিলাম সেটা বুঝতে পারলে কিনা। এটা সলভ করার ক্ষেত্রে খুব সহজেই তুমি দেখবে এইখান থেকে এম কেটে যাচ্ছে, তো খুব সহজেই তুমি এইখান থেকে এইচের জন্যে একটা মান পেয়ে যাবে। অ্যান্ড এই এইচ ম্যাক্সিমামটা আসলে কি রিপ্রেজেন্ট করে? এই এইচ ম্যাক্সিমামটা রিপ্রেজেন্ট করে যখন জি কনস্ট্যান্ট না, তখন ভি বেগে আপওয়ার্ড ডিরেকশানে যদি তুমি এম ভরের কোনো বস্তুকে ছুঁড়ে মারো তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে। একটা মজার জিনিস তুমি এখানেও দেখবে, এই জায়গাতেও সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে কোনো বস্তুর জন্য আসলে এই ডিস্টেন্সটা সেমই হবে, কারণ এখানেও এই এইচ ম্যাক্সিমাম ছোট এম বা বস্তুর ভরের উপর নির্ভর করছে না, তাই তো। তার মানে আমরা যদি একই অবস্থান থেকে ভিন্ন ভিন্ন ভরের দুইটা বস্তুকে একই ব্যাগে উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে তারা সমান পরিমাণ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থামবে, তাই তো। আজকের ক্লাসে এই ছিল আমার ডিসকাশন, যেখানে আমি চেষ্টা করেছি কীভাবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সেটা ইউজ করতে পারো, ইউজ করে প্রবলেম সলভ করতে পারো। তাহলে আজকে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কেন নেগেটিভ, এটা ইনফিনিটিকে রেফারেন্স পয়েন্ট ধরে কিভাবে মেজার করা হয়, যেখানে গ্র্যাভিটিকে জিরো ধরা হয়েছে বা জিরো বলা হয়েছে। তাছাড়াও আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিকে কিভাবে আলাদা করতে পারি কিংবা তাদের কিভাবে ব্যবহার করতে পারি এবং তাদের ইউজ কেসগুলো আমরা কিভাবে আমাদের প্রবলেম সলভে কাজে লাগাতে পারি। আমরা অ্যাসক্যাপ ভ্যালোসিটি কিংবা টোটাল এনার্জি কিংবা অরবিটিং এনার্জি কিংবা বাউন্ডিং এনার্জি বের করতে পারলাম, তাই না? আমরা শুরুতেই বাউন্ডেড নিয়ে একটা কথা বলেছিলাম যে বস্তু যখন গ্র্যাভিটেশনাল ফিল্ডে প্রবেশ করেছে সে চাইলে বের হতে পারবে না, কিন্তু তাকে কিভাবে আমরা অ্যাসক্যাপ ভ্যালোসিটির সমান পরিমাণ বেগে যদি নিক্ষেপ করি তাহলে ঠিকই বের করতে পারছি, তাই তো। তাহলে সেই বাউন্ডিং এনার্জি বা ম্যাক্সিমাম বাউন্ডিং এনার্জি কত সেটাও জানতে পারলাম। স্যাটেলাইটের এই প্রবলেমগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাছাড়াও অ্যাডমিশন টেস্টেও এসে থাকে। তাহলে এতটুকু যদি তোমরা বুঝতে পারো এবং বইয়ের প্রবলেমগুলো ভালো করে সলভ করো তাহলে আশা করি মহাকর্ষীয় বিভব নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এতক্ষণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। স্টে টিউন, সবাই ভালো।